হ্যালো এসএসসি 27, এটি তোমাদের জন্য রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের প্রথম লেকচার। এখানে আমরা আলোচনা করব কোয়ান্টাম সংখ্যা দিয়ে। তো কোয়ান্টাম সংখ্যা কি এটি একটু আমরা বুঝি। একটা এক্সাম্পল দিলে এটা তোমাদের কাছে প্রাণবন্ত হবে। ধরো কোনো একটা মানুষকে তুমি ঠিকানা খুঁজে বের করতে চাও। ধরো আমার গ্রামের বাড়ি হলো কুতুবদিয়া। তো তুমি যদি কুতুবদিয়ায় গিয়ে খুঁজো সাগর স্যারের বাসা কোথায়, তাহলে কিন্তু তুমি খুঁজে পাবে না। তোমাকে জানতে হবে কুতুবদিয়ার কোন ইউনিয়নে আমার বাড়ি। তুমি কিন্তু ইউনিয়নে গেলেও কিন্তু আমাকে খুঁজে পাবে না। এরপর তোমাকে যেতে হবে আমার গ্রামে। গ্রামে গিয়েও কিন্তু খুঁজলে কিন্তু আমার বাসা পাবে না। গ্রামে গিয়ে ঠিক কোন জায়গায় আমার বাড়ি এটা তুমি খুঁজে বের করতে হলে তোমাকে আমার ওই জায়গায় যেতে হবে। অর্থাৎ একটা মানুষের বাসা বা বাড়ির ঠিকানা খুঁজে বের করতে হলে তোমার স্পেসিফিক কয়েকটা তথ্য লাগে। ঠিক একইভাবে একটা পরমাণুর মধ্যে যদি কোন একটা ইলেকট্রনকে তুমি খুঁজে বের করতে চাও, তোমারও এরকম চারটা রাশি দরকার, যে রাশিগুলো সংখ্যা। এই চারটা সংখ্যাকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলে। আমরা ব্যাপারটা আরো একটু ক্লিয়ার করি। দেখো আমাদের এখানে একটা এক্সাম্পল আছে। তোমরা সবাই সোডিয়ামের পরমাণু দেখেছো নিশ্চয়ই। তো সোডিয়ামের মধ্যে কিন্তু 11টা ইলেকট্রন আছে। আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি 6 নম্বর ইলেকট্রনটি কোথায় আছে আমাকে বলো তো। কিন্তু তোমার এইটা বলাটা কিন্তু বেশ কষ্টসাধ্য। এই যে একটা পরমাণুর মধ্যে স্পেসিফিক একটা ইলেকট্রনের লোকেশন খুঁজে বের করবার জন্য আমরা যে চারটি সংখ্যা ব্যবহার করব, এই চারটি সংখ্যাকে আমরা কোয়ান্টাম সংখ্যা বলবো। তো এই যে কোয়ান্টাম সংখ্যা আছে, এইটার একটা বইয়ের তাত্ত্বিক একটা প্রশ্ন আছে, যে সংখ্যাগুলো দ্বারা পরমাণুর অরবিটালের আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস, একটু আমাদের মাথায় রাখতে হবে। দেখো আমরা কিন্তু আকারও বললাম আবার আকৃতিও বললাম। অনেক সময় আমরা দুইটাকে একই অর্থে ব্যবহার করি, দুইটা কিন্তু একই না। আমরা আস্তে আস্তে এটা বুঝতে পারবো। এরপর আসে ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের স্পিন। এই যে চারটা জিনিস জানতে পারি, এটাকে আমরা বলবো কোয়ান্টাম সংখ্যা। তাহলে এইবার আসো, এখানে যে চারটি কথা, আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের স্পিন, এই জন্য আমরা বলবো কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। প্রথম প্রকারের মধ্যে আসে হচ্ছে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা। দ্বিতীয় প্রকারের মধ্যে আছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এটার একটা অপর নাম আছে এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, এটা একটু জেনে রাখো। এর আরো একটি অপর নাম আছে, সেটা হলো সামারফিল্ড কোয়ান্টাম সংখ্যা। এরপরে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এরপর আছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই গেল আমাদের কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ। এখন আমরা জানবো প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানবো। দেখো আমরা কিন্তু সবাই প্রধান কোয়ান্টাম সংখ্যা সবকিছুই দেখে আসছি, কিন্তু আমরা জানি না যে জাস্ট একই প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। দেখো তোমরা কিন্তু ক্লাস 10-এ থাকাকালীন এই দুটোর কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন করেছো, যে 1s 2s 2p 3s 3p 4s 3d। আমি যদি এখন প্রশ্ন করি, এই যে এখানে যে তুমি 1 লিখলা 2 লিখলা, এইগুলো আসলে কি? দ্যাটস ইট, এইগুলাই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ আমরা যে এইখানে প্রধান শক্তি স্তর বলতাম, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এগুলোই মূলত প্রধান কোয়ান্টাম সংখ্যা। এইটা মডার্ন ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য এইটা, অর্থাৎ এখানে এস এর আগে যে কোএফিসিয়েন্ট বা সহগ যেটা থাকে, এটাই আসলে প্রধান কোয়ান্টাম সংখ্যা ইন্ডিকেট করে। এবার আসো এটার একটা আমরা তাত্ত্বিক ব্যাপারগুলো দেখি। এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। এর আবিষ্কারক নিলস বোর। এটা তোমরা কিন্তু বুঝতে পারবা যারা অ্যাটমিক মডেল সম্পর্কে যাদের আইডিয়া আছে। আমরা যখন রাদারফোর্ডের অ্যাটমিক মডেল দেখেছিলাম, তখন কিন্তু তিনি এটা বলেন নাই যে জাস্ট নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে কোথায় কিভাবে, তাদের এই ব্যাপারটা কিন্তু বলে নাই। পরে তার এই ব্যাপারটাকে সংশোধন করে নিলস বোর বলছিলেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো স্থির বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। আর যে স্থির বৃত্তাকার কক্ষপথের কথা তিনি বলছিলেন, ওই স্থির বৃত্তাকার কক্ষপথেই কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই জন্য এই যে স্থির বৃত্তাকার, এগুলাই কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা। আই হোপ এটা বুঝতে পেরেছি। এটি অরবিটালের আকার নির্দেশ করে। এখন আকারের ব্যাপারটা কি আমরা আসলে নিজস্ব ল্যাঙ্গুয়েজে বোঝার চেষ্টা করি। আকার মিন্স হলো যে সে নিজের ফেসটাকে চেঞ্জ করবে না, বাট বড় ছোট হতে পারবে। দেখো আমরা এখানে বোঝার চেষ্টা করি। আমরা যখন প্রথম শক্তি স্তর বলি, তাহলে এটা কিন্তু একটু রাউন্ড শেপের। সেকেন্ডটাও রাউন্ড শেপের বাট একটু বড়। থার্ড শেলটা আরো বড়, বাট ওর চেহারা পরিবর্তন করতেছে না, কিন্তু সিকোয়েন্সিয়ালি সে কিন্তু বড় হতে যাচ্ছে এন এর ভ্যালু বাড়ার সাথে সাথে। অর্থাৎ এখান থেকে আমরা আরেকটা রিলেশনও বিল্ড আপ করতে পারি, সেটা হলো আর এর সাথে। অর্থাৎ এখানে কিন্তু একটা রেডিয়াস হিসেবে কনসিডার করা যায়, যেহেতু এটা নিউক্লিয়াসের সেন্টার, তারপর হচ্ছে আউটার মোস্ট শেল, এটার কিন্তু রেডিয়াসটাও কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। সো এইটাই। এবার দেখো এর মান কিন্তু সর্বদা পূর্ণ সংখ্যা হয়। এটা আমরা কেমনে বুঝবো? দেখো আমরা কিন্তু 1s 2s 3s 3p 4s 3d, এখানে কিন্তু সবসময় আমরা কিন্তু 1.5 কখনো বসাই নাই।
অর্থাৎ আমরা বলি না যে হাফ শক্তি স্তর বা 1.5 শক্তি স্তর, আমরা এটাকে বলি প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। এই জন্য এটা হচ্ছে পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। এখন এটা যদি n এর ভ্যালু কখনো 1 হয় তাহলে কি হয়, এই যে প্রথম শক্তি স্তর এইটাকে আমরা k দ্বারা প্রকাশ করি, যদি 2 হয় তাহলে l দ্বারা প্রকাশ করি, 3 যদি হয় তাহলে m দ্বারা, 4 যদি হয় n দ্বারা প্রকাশ করি। আমি যদি তোমাকে বলি যে কোন একটা পরমাণুর k শেল, তাহলে তোমাকে বুঝতে হবে প্রথম শক্তি স্তর। যদি তোমাকে কেউ বলে কোন একটা পরমাণুর n শেল, তার মানে এটার চতুর্থ শক্তি স্তর। আই হোপ এইটা আমরা প্রধান কোয়ান্টাম সম্পর্কে বুঝতে পেরেছি। আমরা যখন প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানলাম, তাহলে একটু আমরা তোমাদের চিন্তাটা একটু ইয়া করে দেখি, ব্রেন স্টর্মিং করে দেখি। দেখো তো এখানে আর এর সাথে এন এর একটা রিলেশন আছে, অর্থাৎ একটা কক্ষপথের রেডিয়াসের সাথে প্রধান শক্তি স্তরের একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা হলো আর ইজ প্রফেশনাল টু এন স্কোয়ার। হ্যাঁ, এটাকে আমরা সহজ করে বললে যে আমরা তো একটু আগে বললাম যে এন এর মান যতই বাড়তেছে ততই কিন্তু রেডিয়াসটা বাড়তেছে। এখন একটা প্রশ্ন আমি তোমার জন্য করে দিলাম, তুমি এটা চিন্তা করতে থাকো, চিন্তা করতে করতে আমি তোমাকে সহকারী কোয়ান্টাম সংখ্যাটা একটু বুঝাই। একটা হাইড্রোজেনের যে পরমাণু আছে তার প্রথম শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তর কত গুণ বেশি। প্রশ্ন কিন্তু খেয়াল করো, আমি দুইটা প্রশ্ন তোমাকে বলি, কত গুণ বেশি, আমি আরেকটা প্রশ্ন করতে পারি কত গুণ। দুইটা প্রশ্ন কিন্তু সিমিলার না, দুইটা প্রশ্ন তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি পরবর্তীতে এটার অ্যান্সার তোমাদেরকে করব। ওকে ফাইন, এবার আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানবো। সহকারী কোয়ান্টাম সংখ্যার একটা অপর নাম আছে, সেটা নাম হচ্ছে এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এজিমুথাল শব্দটি এসেছে একটা আরবি আজমত শব্দ থেকে। আজমত শব্দের অর্থ কিন্তু বক্র বা বাঁকা। আমরা যখন এখানে অরবিটাল গুলোর আকার আকৃতি সম্পর্কে জানবো, এখন আঁকা বাঁকা কিছু একটা ব্যাপার দেখবো, ওই ধারণা থেকে, বা এটা কোনো পরীক্ষায় আসবে না, জাস্ট আমি জানাই রাখলাম এজিমুথালটা কোথা থেকে এসেছে এবং এটা কি, এটার অরিজিন। এটার আরো একটা অন্য নাম আছে, সেটা হচ্ছে সামারফিল্ড কোয়ান্টাম সংখ্যা। অনেক বইতে এটা সোমারফিল্ডও লিখছে, বাট তোমরা যে কোনো একটা হতে পারে, নো প্রবলেম। তো এটাকে আমরা স্মল এল দ্বারা প্রকাশ করি। এল এর মান কিন্তু এন এর উপর নির্ভরশীল। শর্ত হলো এন এর মান যত হবে, এটা 0 থেকে শুরু হয়ে এল এর মান হবে এন থেকে কিন্তু 1 কম। আমরা একটা এক্সাম্পল তোমাকে দেই, তাহলে তুমি বুঝতে পারবা। ধরো আমি একটা এখানে চতুর্থ শক্তি স্তর নিয়ে কথা বলতেছি, ধরো এটা যে কোনো একটা পরমাণু। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, তোমাদের অনেকের আবার চিন্তা থাকতে পারে যে হাইড্রোজেনের আবার তৃতীয় শক্তি স্তর কোত্থেকে আসছে। হাইড্রোজেনের তৃতীয় শক্তি স্তর কিন্তু হয়। তোমাকে যদি কেউ প্রশ্ন করে, আমি যদি তোমাকে প্রশ্ন করি যে হাইড্রোজেন পরমাণুতে কত শক্তি স্তর, তোমরা কিন্তু সবাই একটি শক্তি স্তর বলে ফেলবে। অথবা আমি যদি জিজ্ঞেস করি সোডিয়ামের কতটি শক্তি স্তর, তোমরা হয়তো 3টা বলে ফেলবে, কিন্তু এটা সঠিক উত্তর নয়। তোমাকে যেটা জানতে হবে সেটা হলো যে একটা পরমাণুর কিন্তু অসংখ্য শক্তি স্তর থাকে। তা না হলে উত্তেজিত অবস্থায় দেখিও না ইলেকট্রন গুলো কিন্তু আবার উপরে শক্তি স্তরে যায়, শক্তি স্তর না থাকলে কিভাবে যায়। সো ওটা আমরা ফার্দার জানবো, বাট তুমি এটা জেনে রাখো যে হাইড্রোজেনের তৃতীয় শক্তি স্তর সম্ভব, চতুর্থ আছে, পঞ্চম আছে, এভাবে থাকতে পারে। এবার আসো, তাহলে আমরা এখানে যেটা বলছিলাম, এই যে এন এর শর্ত হলো এন এর মান 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত। চলো এখন চতুর্থ শক্তি স্তরের কথা চিন্তা করি, এটা চতুর্থ শক্তি স্তর। তাহলে আমি যদি বলি এন এর ভ্যালু 4, চতুর্থ শক্তি আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি আবার, ওই যে ছিল কে এল এম এন, তাহলে অর্থাৎ তোমাকে এটা এন এর এনও হইতে পারে, নো প্রবলেম। তো এন এর মান যদি 4 হয় তাহলে এল এর ভ্যালু কি হবে দেখো, 0 থেকে শুরু হবে, খেয়াল করো, n-1 পর্যন্ত, তাহলে 1 2 3। বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা একটা রিলেশন বিল্ড আপ করি। তো দেখো এন এর ভ্যালু যা, এল এর ভ্যালু তার কি ইকুয়াল হতে পারে না, 1 কম হয়, তাহলে আমরা রিলেশনটা এন ইজ নট ইকুয়ালস টু এল। এটা আমাদের একটা ছোট্ট জায়গায় হেল্প করবে, এটা আমি পরে বুঝাচ্ছি। 0 এই কথাটি আসছে, এটার মিনিং হচ্ছে শার্প। 1 কথাটি প্রিন্সিপাল, ওয়ার্ডটাকে ইন্ডিকেট করে। 2 এর ডিফিউজ কে ইন্ডিকেট করে, আর 3 ফান্ডামেন্টাল। এখান থেকেই কিন্তু আমরা এই যে এসপিডিএফ শিখে আসলাম এতদিন, তার যে প্রথম অক্ষর নিয়েই কিন্তু এসপিডিএফ গুলো এসছে আর কি। অর্থাৎ আমরা এখান থেকে আরো সহজ করে বললে, এল এর ভ্যালু যেগুলো থাকে 0 1 2 3 যদি হয়, 1 হলে এস কে বোঝায়, 0 হলে এস কে বোঝায়, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। এতটুকু বুঝতে পারছি। এখান থেকে সবচেয়ে বিখ্যাত যে প্রশ্নটি হয় সেটি হলো যে আমরা যখন অরবিটাল গুলোর সিকোয়েন্স লিখি ইলেকট্রনিক কনফিগারেশনের সময়, অর্থাৎ এরকম 1s 2s 2p 3s 3p 4s 3d, তাহলে এখন তোমাদের আমি যদি জিজ্ঞেস করি, বাবা 1s আছে কিন্তু 1p কোথায় গেল, 2s আছে 2p আছে কিন্তু আবার 2d কোথায় চলে গেল, এগুলো নাই কেন, অথবা এগুলো এক্সিস্টেন্স নাই কেন,
এই প্রশ্নটার উত্তর আমরা এখান থেকে সহজেই দিতে পারবো। তো তোমরা এটা নিয়ে চিন্তা করতে থাকো, আমি ফার্দার আলোচনাটা একটু আগাই। তো এখন আমরা এটা বুঝলাম এল এর ভ্যালুটা এন এর উপর নির্ভরশীল, তার 0 থেকে n-1 পর্যন্ত। এটার অরবিটালের আকৃতি নির্দেশ করে। আকৃতি নির্দেশ করে। আচ্ছা, এবার আসো, এটা নাই কেন? তো তোমাকে যদি প্রশ্নটা করে 2D অরবিটাল সম্ভব কিনা, এটা যদি আমরা করি তাহলে আমরা একটু এদিক দিয়ে আসি। ধরো n এর ভ্যালু হলো যে আমাদের 1, তাহলে l এর ভ্যালু কত হবে? দেখো 0, কিন্তু 0 মানে কি বোঝায়? s। তাহলে দেখো 1 এর জন্য আমি শুধু s কে পেয়েছি, এই জন্য আমরা লিখি 1s। এবার দেখো n এর ভ্যালু যদি আমি 2 বসাই, l এর ভ্যালু কত হবে? 0 এবং 1। 0 মানে কি বোঝায়? s। 1 মানে কি বোঝায়? p। দেখো তো s আর p তুমি কার জন্য পেয়েছো? 2 এর জন্য, একটা s। তাহলে এই জন্য আমরা কি লিখি? 2s 2s p। তোমার টেনের বইতে এরকম কাটা কাটা কি জানি ছিল, এগুলো অরিজিনটা এখানেই ছিল। এবার দেখো n এর ভ্যালু যদি তুমি 3 বসাও, তাহলে l এর ভ্যালু কি হয়? 0 1 2। তাহলে s p d। তাহলে এটা 3 এর জন্য পেয়েছো কি? 3s 3p 3d। দেখো এখন 3s 3p 3d। এইবার আমরা এই প্রশ্নের আনসারটা খুব ইজিলি করতে পারবো। কিভাবে? এই যে 2d নাই, দেখো তো d অরবিটাল হওয়ার জন্য l এর ভ্যালু কত হওয়া দরকার? 2 হওয়া দরকার। দেখো দেখো 2d, দেখো তো এইখানে কিন্তু n এর ভ্যালু কিন্তু 2। তাহলে l এর ভ্যালু আমরা কি কি পাচ্ছি? দেখো 0 এবং 1, তার মানে s এবং p। দেখো d অরবিটাল হতে হলে l এর ভ্যালু 2 পেতে হবে, কিন্তু যেখানে কিনা n এর ভ্যালু 2, সেখানে কি l এর ভ্যালু 2 হওয়া সম্ভব না? কেন বলতো? কারণ আমরা একটু আগেই তা বলেছি যে n আর l এর সাথে রিলেশনটাই হলো এমন, তারা দুজন কখনোই ইকুয়াল হতে পারবে না। অর্থাৎ আমাদের যদি প্রশ্ন করে এরকম 2d অরবিটালের এক্সিস্টেন্স আছে কিনা অথবা 2d অরবিটাল সম্ভব কিনা, তার উত্তর হবে একদম সিম্পল লাইনে, এদিক সেদিক গোলাই ফেলা যাবে না। d অরবিটাল সম্ভব হবে যদি l এর ভ্যালু 2 হয়। 2d অরবিটাল যেখানে n এর ভ্যালু 2, n এর ভ্যালু 2 এর জন্য l এর ভ্যালু 2 হওয়া সম্ভব নয় বলেই 2d অরবিটালের অস্তিত্ব নেই বা 2d অরবিটাল সম্ভব নয়। একই প্রশ্ন আমরা 3f এর জন্য বলতে পারি, একই প্রশ্ন আমরা 1p এর জন্য বলতে পারি। সবগুলো সিমিলার আছে। আই হোপ আমরা এইখানে সবকটা ব্যাপার বুঝতে পেরেছি। এখন আমরা যে ব্যাপারটা দেখবো, আকৃতি কেন বলা হয়। এর আগে আকারটা বুঝছিলাম, এখন আমরা আকৃতিটা একটু দেখি। দেখো তো আমি যে l এর ভ্যালু কি বললাম? 0 1 2 3, এটাকে আমরা বলতাম s। 1 এর জন্য p, 2 এর জন্য d, 3 এর জন্য f। এখন আসো s এর আকৃতিটা কেমন? এটা হয় গোলকের ন্যায়, এটা s। p টা কেমন হয়? ডাম্বেল আকার। d এরটা কেমন হয়? ডাবল ডাম্বেল, অর্থাৎ দুই দিকেই ডাম্বেল করবে। এফ এরটা কেমন? এটা কিন্তু জটিল, আমি যদি এখানে আঁকি এটা 2D ডাইমেনশনালে একদম একটা ফুলের মতো হয়ে যাবে। এই জন্য আমরা ইন্টারমিডিয়েট সিলেবাসে এফ অরবিটালটাকে অ্যাভয়েড করা হয়েছে। তো আমরা ডি পর্যন্ত এটাকে দেখব, অর্থাৎ এগুলোই হলো আকৃতি। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এল এর ভ্যালু যদি 0 হয় তাহলে তার ফেসটা দেখো তো এরকম, 1 হলে তার ফেস অন্যরকম, 2 হলে আরেক রকম, এফ হলে জটিল সেটাও ভিন্ন রকম হইতো। অর্থাৎ দেখো n এর ভ্যালুর ক্ষেত্রে n এর ভ্যালু 1 2 3 হলে তার ফেসটা সিমিলার থাকতো, কিন্তু সে বড় ছোট হইতে পারত। এইখানে যেটা হচ্ছে l এর ভ্যালু পরিবর্তনের সাথে সাথে ওর ফেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ফেস, এটাকে আমরা বলি হলো আকৃতি। এটা এই জন্য আমরা বলি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা অরবিটালের আকৃতি নির্দেশ করে। এটা হচ্ছে সর্বসম্মতিক্রমে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার আলোচনা। সো এরপর আমরা দেখবো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। দেখো আমরা কিন্তু চৌম্বক কোয়ান্টাম সংখ্যার কথা বলতেছি না, এটা বলার আগে আমি একটা তোমাদেরকে প্রশ্ন করে রাখি। আচ্ছা তোমরা কি করো? এস অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। পি অরবিটালে কয়টা? 6টা। ডি অরবিটালে কয়টা? 10টা। প্রশ্ন যদি হয় ডি অরবিটালে 11টা থাকে না কেন? পি অরবিটালে 7টা থাকে না কেন? এস অরবিটালে 3টা থাকে না কেন? এটা চিন্তা করতে থাকো। আমরা লাস্টে গিয়ে যখন এটা বুঝে ফেলবো কেন এটা হয়। দেখো এটার চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। এমসিকিউ এর জন্য এগুলো জেনে রাখি। এই বিজ্ঞানী জিমেন নামে এই ভদ্রলোক এটার অস্তিত্ব প্রকাশ করেছেন। এর পাশাপাশি তোমরা দুটো জিনিস শিখবা, একটা জিমেন প্রভাব কি, স্টার্ক প্রভাব কি। এটা তোমাদের এমসিকিউতে বা সিকিউতে জ্ঞানমূলক আসতে পারে।
এটি অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস বোঝায়। আসলে ত্রিমাত্রিক দিক বিন্যাসটা কেন হয়? একটা ম্যাগনেটিক ফিল্ড ইফেক্ট নামে একটা জিনিস আছে, যে চুম্বক ক্ষেত্রের প্রভাবে কিন্তু এটা হয়ে যায়, যে তোমরা পিএক্স পিওয়াই পিজেড পাও, একটা পি আবার 3টা ডাইমেনশন দিকে যাচ্ছে, আবার ডিটা কিন্তু 5টা ডাইমেনশনের দিকে যাচ্ছে। এটা কেন যায়? এটা চুম্বক ক্ষেত্রের কারণে যায়। এটা নিয়ে ইলাবোরেট আলোচনা করা এখানে আমাদের জন্য পসিবল না, বাট আমরা এখানে ছোট ছোট ব্যাপারগুলো জানবো। এই এম এর যেটা ভ্যালু, এগুলো এল এর উপর নির্ভর করে, তবে কন্ডিশন যেটা তা কিন্তু মাইনাস থেকে শুরু করে প্লাস এল পর্যন্ত হবে। এইটা তোমাকে অনেকটা বিভ্রান্তি তৈরি করবে, কারণ দেখবা যে কিছু কিছু প্রশ্নের উত্তরে এটা মাইনাসটা আগে বসানো হয়েছে, প্লাসটা আগে বসে, বাট আমরা নাম্বার লাইনকে খেয়াল করবো, তাহলে আমাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। আমি তোমাদেরকে বিষয়টা বলি কিভাবে। ধরো আমরা একটু আগে একটা এক্সাম্পল দিছিলাম, ধরো এন এর ভ্যালু 4, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে এল এর ভ্যালু হবে 0 1 2 and 3। আমি যদি এখানে এম এর ভ্যালুটা বসাই তাহলে এটা তোমাদের জন্য ইজি হয়। কন্ডিশনটা কি ছিল? মাইনাস এল থেকে শুরু করে প্লাস এল পর্যন্ত। এটা করতে গিয়ে এসছে নাম্বার লাইন থেকে বুঝে আসি। দেখো এইখানে কিন্তু 0, দ্যাট আমরা যখন এটা লেফট সাইডে যাব দেন এটা নেগেটিভ ভ্যালু আসবে -2, এদিকে -3 -4, এন্ড রাইট সাইডে গেলে +1 +2 এন্ড +3, এন্ড এটা কন্টিনিউ থাকবে। দ্যাটস ইট। এইবার আসো, আমি 3 থেকে শুরু করলে তোমার জন্য বুঝাটা সোজা হবে। কি বলছে দেখো, এল এর ভ্যালু যা হবে এম এর ভ্যালু হবে ওর -l থেকে শুরু করে তার +l পর্যন্ত। তাহলে দেখো এল এর ভ্যালু ধরো 3, তাহলে এম এর ভ্যালু হবে ওর মাইনাস থেকে ওর প্লাস পর্যন্ত। এইখানে খেয়াল করো, দেখো -3 থেকে এটা পর্যন্ত, তাহলে এটা কি হবে? -3 -2 -1 0 +1 +2 এবং +3। তাহলে 2 এর জন্য কি হবে? সিমিলার ওয়ে, -2 -1 0 +1 +2। 1 এর জন্য কি হবে? -1 0 +1। আচ্ছা, এইটা তোমাদেরকে যে জায়গাটিতে হেল্প করবে, ও আচ্ছা আরো একটা থাকে 0 এর জন্য, এটা 0 হবে। দেখো এখন আমি কিন্তু একটা ভ্যালু পাইলাম, 1 এর জন্য 3টা ভ্যালু পাইলাম। দেখো আমি এটা কমপ্লেক্স করতে চাইলে অনেক লম্বা কথা বলা যেত, বাট আমাদের টাইমের একটু সংকট আছে। দেখো আমরা কিন্তু 0 বললেও এ কিন্তু এস কে ইন্ডিকেট করে, 1 কিন্তু পি কে, 2 ডি, 3 কিন্তু এফ কে। আমি ওই যে তোমাদের প্রশ্ন করছিলাম না, এস এ কেন 2টা ইলেকট্রন, পি তে কেন চলে, তার উত্তরটা সিম্পলি আমরা জেনে নিই। তোমরা যখন এরকম একটা বক্সের কথা চিন্তা করতা, তখনই তো একটা বক্সে 2টা ইলেকট্রন থাকতো হাইয়েস্ট, পি তে এরকম 3টা থাকতো মনে করো। তাহলে এরকম যদি হয়, তাহলে দেখো আমরা কিন্তু এই যে দেখো 0 এর জন্য একটা বক্স পাইছি 1, এখানে 3টা, একটা বক্সে 2টা করে ইলেকট্রন, তাহলে এটা কিন্তু 2। এই 2টা আমি পাইছি কার জন্য? এই 0 এর জন্য। 0 মানে আসলে কি? এস, এই জন্য এস অরবিটালের 2টা ইলেকট্রন। 3, এখানে 3টা বক্স, এখানে একটাতে কয়টা ইলেকট্রন? 2টা, তাহলে ইকুয়ালটা আসে কত? 6। আসলে দেখো এই পুরো বক্সটা আমরা পাইছি কার জন্য? 1 এর জন্য, অর্থাৎ 1 এর জন্য এইটা। ওই যে আমি চুম্বক ক্ষেত্রের কারণে এরকম 3টা ভাগ হয়ে যায়, এটা বলা যাইতো, বাট তুমি এটা কঠিন বিষয়ের দিকে না যাও, জাস্ট এখানে 6টা, এই জন্য এখানে 6টা ইলেকট্রন থাকে। আর আমার বলতে হবে না যে তোমার কেন এখানে ডি তে 10টা, এই জন্য 10টা, আবার এখানে 7 × 2 = 14টা। তো অর্থাৎ এই জন্য আমরা বলি যে এস এ 2টা ইলেকট্রন, পি তে 6টা ইলেকট্রন, ডি তে 10টা এবং এফ এ 14টা। এখন দেখো এগুলোকে বলা হয় অরবিটাল। তাহলে এখন দেখো তো এখানে আমরা কয়টা পাইলাম? 1 3 5 7, টোটাল মিলে এম এর ভ্যালু আমরা পাইলাম এখানে 16। তাহলে তোমাকে যদি বলা হয় চতুর্থ শক্তি স্তরের মোট অরবিটাল সংখ্যা কত, তাহলে হবে 16। যদি বলা হয় চতুর্থ শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা কত, তাহলে তোমাকে বলতে হবে 32, কারণ একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে। 16টাতে তাহলে থাকবে কয়টা? 32টা। এটার জন্য একটা শর্টকাট ফর্মুলা আছে, কিরকম? চতুর্থ শক্তি স্তরের জন্য মোট অরবিটাল সংখ্যা 16, তাহলে আমি এইটাকে এই 4 যেটা আছে তাকে স্কয়ার করলে কিন্তু তা পাই। আমি যদি আবার তার ইলেকট্রন ধারণ ক্ষমতা বলি 2 × n², তখন এটা আমি পাবো 32। তাহলে এটাই হলো যে আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার এক্সপ্লেনেশন। এবার আসো একটু ছোট্ট জিনিস জেনে নি। আমি কিন্তু তোমাদের বলছিলাম এটা এস এর জন্য, এটা পি এর জন্য, এটা ডি এর জন্য, এটা এফ এর জন্য। তাহলে আমরা তো জানি এস এর জন্য আকৃতি ছিল গোলাকার শেপ। এটাতে কিন্তু কোনো চুম্বক ক্ষেত্রে কোনো প্রভাব নেই এস এর জন্য। কারণ কেন জানো? কারণ এই যে দেখো এল এর ভ্যালু যা, এম এর ভ্যালু তা কিন্তু 0। আবার অপরদিকে দেখো পি এর জন্য তুমি এরকম পাইছো না, 3টা ভ্যালু, একটা -1, একটা 0, একটা +1। তাহলে এইটাকে আমরা লিখি পিজেড, এটাকে লিখি পিএক্স, এটা হলো পিওয়াই। খানিকটা তোমার মাথায় একটু গুলাই গেছে, এতদিন তো আমরা এটা
পি এক্স পি ওয়াই পি জেড লিখছিলাম, কোনো কোনো বইতে তাও আছে, তাহলে কি আমরা ভুল করছি? না, আমরা যেটা লিখছি এটা এক্স্যাক্টলি একিউরেট। আমাদেরকে কিন্তু এটা মাইনাস থেকে কিন্তু প্লাসের দিকে যেতে হয়। তুমি যদি ওইভাবে লিখো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তোমাদের ইতিমধ্যে তোমরা বই কিনতে পাবো, হাজারি স্যারের তোমরা বই কিনলে বইয়ের যে প্র্যাকটিসিং এমসিকিউ যে আছে সেখানে 25 নম্বর এমসিকিউটা যদি তুমি মিলাও, তাহলে তুমি পি এক্স পি ওয়াই পি জেড দিয়ে মিলালে হবে না। তোকে মনে রাখতে হবে এটা, পি জেড এর ভ্যালু কিন্তু -1, পি এক্স এর ভ্যালু 0, পি ওয়াই এর ভ্যালু +1। এইগুলা এইটা নিয়ে সামান্য কনফিউশন আছে, বাট তোমরা এইটা স্ট্যান্ডার্ডকে ধরে নিবা। কথা কি আমি বুঝাতে পারছি? তাহলে এটাই ছিল আমাদের আলোচনা। তো এখন এদেরকে যদি তোমাকে আঁকতে বলে কখনো পি তে, তাহলে এরকম আমরা এক্সিস গুলো চিন্তা করি। এটা জেড এক্সিস, বাকিগুলো তোমরা তো বুঝতেই পারছো যে এটা এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই। এখন দেখো, খুব খেয়াল করতে হবে আঁকার সময়। আমি যদি পি এক্স কে আঁকি, পি ওয়াই কে আঁকি, পি জেড কে আঁকি, কিরকম? পি মিনস ডাম্বেল, পি এক্স এক্স অক্ষ বরাবর ডাম্বেল, তাহলে কি হবে? এদিকে এক্স অক্ষ আছে, এটা ডাম্বেল। পি ওয়াই, পি মিনস ডাম্বেল, ওয়াই এক্সিস বরাবর ডাম্বেল। পি জেড, তারপরে পি ডাম্বেল, জেড মানে জেড অক্ষ বরাবর ডাম্বেল। এই তিনটাই হলো যে তোমার পি অরবিটাল আকৃতি। এখন আসো, ডি অরবিটাল একটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে রাইটিংস আসছে, কিরকম ডি অরবিটাল যে আকৃতি তা আঁকতে বলছে। দেখো এখন আমি যে এগুলোকে কি বললাম এতক্ষণ, পি জেড পি এক্স পি ওয়াই, অর্থাৎ পি চুম্বক ক্ষেত্রের প্রভাব ও আরো 3টা ভাগে ডিভাইডেড হয়ে গেছে, ডি এরটাও আরো 5টা ভাগে হয়ে গেছে, তাদেরও আবার নোমেনক্লেট করা হয়েছে। একটাকে বলা হয় dxy, না আমি একটু মুছে দিয়ে তারপর করি তাহলে তোমার জন্য ভালো হবে, না এদিকে দেখাই। এটাকে বলা হয় dxy, একটাকে বলা হয় dyz, একটাকে বলা হয় dxy dzx, আর একটা dx স্কয়ার, এখানে মাইনাস বলিও না, এটাকে dx স্কয়ার মাইনাস স্কয়ার d স্কয়ার হাইফেন y স্কয়ার, এটাকে বলতে হবে dz স্কয়ার। এখন এদেরকে আঁকতে বললে কিভাবে আঁকবো? ইজিলি শিখাই তোমাকে, কঠিন করে শেখানোর কোনো দরকার নেই। আমি একটা এঁকে দিব, তোমরা নিজের একটা চিন্তা করবা, তাইলে হবে বিষয়টা। এটা এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। দেখো 3টা দেখি তাহলে তোমরা বুঝতে পারবে। আমি প্রথমে ডি এক্স ওয়াইটা আঁকাই। দেখো তো এক্স আর ওয়াই রিলেশনটা কি? মাল্টিপ্লিকেশন, তাহলে গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে আমরা কিন্তু এটা এক্স কেও দিব না, ওয়াই এক্সিসেও দিব না, এক্স আর ওয়াই এটা বোধ যে দুইটার মাঝখানে যেদিকে স্পেসটা থাকবে সেদিকে আমরা আঁকবো। এখন তোমাকে এটা মনে রাখতে হবে, আমি কিন্তু তোমাকে আঁকার মেথড শিখাচ্ছি, এটা এক্স্যাক্টলি এইভাবে চিন্তা করে না, বাট আমি প্রশ্নের উত্তর করবার জন্য এটা শিখাচ্ছি তোমাকে। এই যে দেখো dx y, আমরা চিন্তা করব x y, তাহলে মাঝখানে কে আছে? z, তাহলে x এর z অক্ষে একটা ডাম্বেল যাবে, তাহলে হয়ে গেছে? না, এটা তো ডাম্বেল হয়েছে, আমরা তো আঁকতেছি ডি, তাহলে আমাকে হতে হবে ডাবল ডাম্বেল, তা আরেকটা ডাম্বেল কোথায় যাবে? আমাকে তখন চিন্তা করতে হবে, এটা কিন্তু কেমিস্ট্রি না, আমি জাস্ট আবারও ক্লিয়ার করতেছি যে এটা হলো আঁকার একটা মেথড। তখন আমরা চিন্তা করব এদের দুটোর একদম বেশি স্পেস যে জায়গাটা আছে তাতে আমরা আরো একটা ডাম্বেল এঁকে ফেলবো। তাহলে নিশ্চয় তুমি এখন এটা আঁকতে পারবা ডি ওয়াই জেড কেমনে হয়। ওয়াই জেড, ওয়াই এন্ড জেড মাল্টিপ্লিকেশন আকারে আছে, আর এটা না ওয়াই এ যাবে না জেড এ যাবে, দুটোর মাঝখানে যে এক্সিস্টের পার্টটা আছে ওখানে যাবে। কি হবে? ওয়াই এন্ড জেড, ওয়াই এটা জেড এটা, তাহলে এটা ওয়াই এখানে একটা আসবে এভাবে, বাকি লো আপার স্পেস এইটা যাবে। আই হোপ এটা বুঝতে পারছো। তাহলে এবার যদি আমি জেড এক্স এর আঁকি তাহলে ডি জেড এক্স। এবার আসো তুমি জেড এ যাও, জেড এ কই? জেড, তাহলে কি হবে? জেড এক্স, জেড এন্ড এক্স, তাহলে মাঝখানে জায়গাটা হলো এইটা, আর এই বড় জায়গাটাতে এইটা একটা, এইটা হলো যে আকৃতি। এখন হচ্ছে এক্স স্কয়ার হাইফেন একটা একটু চিন্তা করো, দেখো এটার জন্য তোমাকে অর্গানিক কেমিস্ট্রি একটা মিরর ইমেজ নামে একটা পার্ট আছে, এটা তোমাকে বুঝতে হবে, অথবা অপরিস্থাপনীয় একটা কনসেপ্ট আছে, এটা বুঝতে হবে, এটা তোমাকে হেল্প করবে। কিরকম? আমার হাতের দিকে তুমি থাকাও, ধরো তুমি চিন্তা করো যে তোমার কোনো মন নাই, জাস্ট তোমার চোখ আছে। আমি যদি জিজ্ঞেস করি যে এখানে তোমার কয়টা আঙ্গুল আছে, তুমি কিন্তু 5টা দেখতে পাচ্ছ, কিন্তু যদি মন থাকে তাহলে তুমি 10টা মনে মনে ধরে নিছো, কিন্তু এখানে আঙ্গুল আছে কিন্তু 10টা। বাট তোমার কাছে ওইদিকে এদের মিরর ইমেজ হওয়ার কারণে এগুলোকে মনে হচ্ছে কয়টা? 5টা। এখানেও সিমিলার ব্যাপারটা ঘটেছে। দেখো এখানে বলা হলো এক্স স্কয়ার হাইফেন ওয়াই স্কয়ার। এক্স স্কয়ার মিন্স এটা এক্স, একবার এক্স এর জন্য একটা ডাম্বেল হলো,
আবার এক্সের আরেকটা ডাম্বেল হলো যেটা কিনা তার সাথে মিরর ইমেজ একদম উপরে স্থাপনীয়, সেই জন্য কি হবে, এটা এক্সটার্নালি জাজ করা যাবে না যে এটা মানে আরো একটা আছে, এটা কারণ সিমিলার ফেসেস। ওয়াই এর জন্য একই ঘটনা ঘটবে। এটা হচ্ছে ডিএক্স স্কয়ার হাইফেন ওয়াই স্কয়ার, লাস্টে এটা হলো ডিজেড স্কয়ার, যে আমি বলে দিই এটা জেড, তাহলে এটা জেড স্কয়ার, তো তাহলে জেড আবারও ঠিক একই কাজ আরো একবার গেছে, অর্থাৎ দুইবার গেছে, এটা ওভারল্যাপ হয়েছে। তো জাস্ট এটাকে ডাম্বেল বোঝানো যায়, এখানে আমরা জাস্ট আরেকটা রাউন্ড শেপে দেই। সো এটাই হলো যে আমাদের মানে ডি অরবিটালের আকৃতির সিম্বল। তোমাকে বলবে ডি অরবিটালের চিত্রগুলো আঁকো কোনটি ডিএক্স ওয়াই জেড এর। সো দ্যাটস অল অ্যাবাউট ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আমরা এরপরে স্পিন কোয়ান্টাম সম্পর্কে জানবো, তারপর আমরা ক্লাসটি শেষ করবো।